সতেরো বছর বয়সেই তুমি বিয়ের গণ্ডি পেরিয়ে বহু বাচ্চা কাচ্চার মা হয়ে যাবে। বিষয়টা ইন্টারেস্টিং তুলা। তবে যাই বলো, বাচ্চা আবার বাচ্চার মা হবে তা নিতান্ত হাস্যকর বটে। বাই দ্য ওয়ে, তুমি প্রস্তুত তো তুলা? পুরুষালী গম্ভীর স্বরে তিরস্কার সুর কর্ণকুহরে পৌঁছাতেই ধুপ করে উঠল তুলির ছোট্ট মন। হাত থেকে ফসকে পড়ে গেল তুলির সিঁদুর রাঙা লাল ওড়নাটা। মুহূর্তে কানগুলো গরম হয়ে এলো। ছি, এত লজ্জা মিশ্রিত কথা কে বলতে পারে তাকে? লজ্জায় পুরো শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। কেমন হিম করা ঠান্ডা অনুভব হচ্ছে তুলির সারা দেহে। কিছুই ভাবতে পারছে না তুলি। কণ্ঠটাও বেশ অপরিচিত তার নিকট। তবে কণ্ঠে কিছু একটা তো ছিল যা তুলির মনে হৃৎপিণ্ডে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তুলির। কাঁপতে কাঁপতে নিচের দিকে ঝুঁকে ওড়নাটা কোনো রকমে তুলে ঝটপট করে গায়ে জড়িয়ে নিল। অজ্ঞতা ব্যক্তিটাকে দেখার জন্য তৃষ্ণায় আস্তে আস্তে ধীরে কাঁপা কাঁপা শরীরটাকে হেলিয়ে পিছনে ঘুরে দাঁড়াতেই থমকে গেল তুলি। প্রচন্ড বেগে কিছু একটা আঁচ কেটে গেল তার বুকের ঠিক মাঝখানটায়। হৃৎপিণ্ডের দুপুকানি হতে লাগলো তীব্র থেকে তীব্রতর। আগের চেয়েও বেশি তেজটা ঘিরে ধরলো তুলির কণ্ঠনালীতে। এ বুঝি পিপাসায় কাতর তুলি। কাঁপতে কাঁপতে ঢলে পড়বে মেঝেতে। তার সামনে একজন অচেনা সুদর্শন যুবক দাঁড়িয়ে। সুদর্শন চেহারায় চাপদারি, মুখে গম্ভীরতার ছোঁয়া, অথচ ঠোঁটে লেগে আছে এক চিলতে হৃদয় নিংড়ানো হাসি যা তুলির হৃদয় নাড়াতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। এত সৌন্দর্যের মাঝেও তুলি আটকে আছে একটা জায়গায়। মনের সাথে সাথে যুদ্ধ করেও পারছে না তুলি নীলাভ দুটি চোখ থেকে নিজের ডাগর ডাগর কাজল মাখা দুটি আঁখি সরিয়ে নিতে। এই কেমন অস্থিরতা! তুলির অচেতন মন বলে উঠল, চোখের মনি আবার নীল বর্ণেরও হয় নাকি? হয়তো ভূতের চোখের মনি নীল হয়। তুলির গ্রামের এক স্কুল বান্ধবী বলছিল। তবে কি এই লোকটা ভূত? অতি সাবধানে সূক্ষ্ম একটা ঢোক গেল তুলি। গুণায়মান নজর তার লোকটার ওপর। তুলি চেনে না, একদমই চেনে না এই অতি সুদর্শন সুঠাম দেহের অধিকারী ছেলেটাকে। তবুও কোন মোহে আটকে পড়ে আছে সে। তড়িঘড়ি করে নজর সরিয়ে মাথা নত করে ফেলল তুলি। মনে পড়ে গেল একটু আগের বলা কথাগুলো এই মানুষটাই বলেছে। প্রশ্নটা মনে জাগতেই ভ্রু কুঁচকে তাকালো তুলি। চোখ দুটো ছোট ছোট করে আকার ধারণ করেছে। ছেলেটা এখনো ঠাই দাঁড়িয়ে, কোনো হেলদোল নেই। একটা অপরিচিত ছেলে কেন তাকে এমন লাগামহীন বিশ্রী কথা বলল? আবার তুলাও ডাকলো। তুলা ডাকটা মনে হতেই শীতল একটা স্রোত বয়ে গেল শির দ্বারা বরাবর। তার নামটাকে এমন করে কেন ডাকলো লোকটা? কে এই ছেলেটা? রুমে কিভাবে এলো? তার নাম কিভাবে জানে? কিছুই বুঝতে পারছে না তুলি। আন্তমস্তিষ্ক তুলতেই এক ঝটকায় পিছনের দিকে ছিটকে গেল। দেহ গিয়ে ঠেকলো পিছনে ড্রেসিং টেবিলে। চোখ বড় বড় করে তাকালো তুলি। মানুষটা একদম কাছে, এত কাছে যে তুলির স্পন্দন অনায়াসে পৌঁছে যাবে সামনে দাঁড়ানো মানুষটার কানের ছিদ্র দিয়ে।
মুখে প্রসারিত হাসি রেখা দেখে ধুপ করে উঠল তুলির বুকটা। এত সুন্দর হাসি, ছেলেদের হাসি এত সুন্দর হয়। তুলির নিজেকে পাগল পাগল লাগছে। তার কিশোরী মন উদ্ভ্রান্তের মতো ছুটে চলছে এদিক সেদিক। সুদর্শন অজ্ঞত এই যুবকের সান্নিধ্যও নিতে পারছে না সদ্য ফুটে ওঠা কিশোরী মনটা। বাচ্চা সুলভ মনটা যেন কোনো ট্রমায় ভুগছে। শুকিয়ে যাওয়া গলায় আমতা আমতা করে প্রশ্ন ছুড়ল সুটামদেহী যুবককে। কে আপনি? প্রস্তুত তো তুমি? দৃঢ়কণ্ঠে পাল্টা প্রশ্ন শুনে হকচকিয়ে গেল তুলি। হাত দুটো টেবিলের পেছনে চেপে ধরে বলে উঠল, কিসের জন্য? নিমেষে লোকটার গলার স্বর বদলে গেল। যা শুনে ড্যাব ড্যাব চোখে সে বোকা বনে গেল তুলি। কানে এসে ধোলা দিয়ে গেল দাঁতে দাঁত চেপে ধরা বলা কথাটা। ইনশিতার দেবরকে বিয়ে করে বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য। নিজের অজান্তেই মুখ হা হয়ে গেল তুলির। ইচ্ছে করলো এখনই ফ্লোরে গর্ত ঘিরে লুকিয়ে পড়তে। অচেনা অজানা নিজের চেয়ে বয়স অনেক বড় একটা যুবকের মুখে এমন কথা শোনার চেয়ে মরে যাওয়া শ্রেয় ছিল তার। সে তো কখনো গ্রামে এমন ঠোঁটকাটা ছেলে দেখেনি। ঢাকা শহরের ছেলেগুলো বুঝি এমন ঠোঁটকাটা স্বভাবের হয়, নাকি এই ছেলেটাই এমন? ভাবতেই তুলির সারা শরীরে শিহরণ বয়ে গেল। মনে পড়ে গেল একটু আগের কথা। আজ প্রথম ইনশিদাদের বাড়িতে এসেছে তুলি। এত বড় বাড়ি দেখে প্রচন্ড অবাক হয়েছিল। বাবা মার সাথে গতকালই ঢাকা এসেছে। ইনশিদাদের বাগান বাড়ির দোতলায় ভাড়া থাকে ওরা। সম্পর্কে ইনশিদার মা তুলির মায়ের চাচাতো বোন। সেই সুবাদে খালার বাসে আজ প্রথম এলো দাওয়াত পেয়ে। ইনশিদাকে বিয়ের জন্য দেখতে এসেছে শুনে বড্ড খুশি হয়েছে তুলি। বিয়ের অনুষ্ঠান বেশ লাগে তার। কিন্তু কে জানতো ইনশিদার দেবর ভাইয়ের বউ দেখতে এসে সবার সামনে লজ্জায় ভুলে তুলির হাত চেপে বসবে। তখনই তুলি লজ্জায় জড়তা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এসেছে রুমটায়। নিচে কি কথা হয়েছে কিছুই জানে না সে। রুমে এসে গলা থেকে জর্জেট ওড়নাটা হাতে নিয়ে দ্রুত বেগে শ্বাস ফেলতে লাগলো। ওড়নাটা যেন তার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল। নীরবে নিজের লজ্জা নিবারণ করতে চেয়েছিল তুলি। তবে কে জানতো এমনটা হবে। কিন্তু এই লোকটা কিভাবে জানলো তুলি একদমই বুঝতে পারছে না। আচ্ছা, এই লোকটা কি ইনশিতা আপুর শ্বশুর বাড়ি থেকে এসেছে? হয়তো। আমি তো সবাইকে দেখিনি। হয়তো ছেলেটার কিছু প্রয়োজন। মনে মনে কথাগুলো বলে তুলি চট করে কিছু একটা আন্দাজ করে ফেলল। নিজের এক হাত তুলে ডান দিকে ইশারা করে দাঁত কেলিয়ে বলে উঠল, আপনি বুঝি ওয়াশরুম খুঁজছেন, তাই না ভাইয়া? ওই যে ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম, টয়লেট টিস্যুও আছে। এত বড় ওয়াশরুম যে আপনি বের হতেই ইচ্ছে করবে না। আর টয়লেট টিস্যুগুলোও সেই। তুলি নিজের অদ্ভুত কথাগুলো সম্পূর্ণ করার আগেই আটকে উঠল। চোখ মুখে নেমে এলো ভয়ের ছায়া। কারণ সামনে দাঁড়ানো লোকটার চোখের অগ্নি তেজের প্রখরী। ছোট্ট তুলি যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। মিনমিন করে বলে উঠল, আমি কিছু করিনি, আমি কিছুই বলিনি। আমি তো ওয়াশরুমের বর্ণনা দিচ্ছিলাম। আপনি এভাবে তাকাবেন না। আমি ছোট্ট, আমার তো ভয় লাগছে। আমি ভয় পাই তো। তুলির মিনমিন স্বরে কথাগুলো কানে পৌঁছাতেই ছোটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল লোকটার। তার নীলাভাব চোখ দুটো বিচরণ করতে লাগলো শ্যামবর্ণা ভয় মিশ্রিত মুখ জুড়ে। এক পশলা বৃষ্টির ছোঁয়া যেন নিভিয়ে দিল সমস্ত লাভা। লোকটা গায়ের শুভ্র সাদা শাড়িটির দুটো বোতাম খুলতে খুলতে হেয়ালে গলায় বলে উঠল, বেচারা নিজের হাড় ভাঙার জন্য নিজেই বিপদ ডেকে এনেছে। বলতে বলতে আরেকটা বোতাম খোলার চেষ্টায় মত্ত হয়ে তুলির দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে জড়সড় হয়ে কিংকর্তব্য ভীর্ম হয়ে রইল তুলি। এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। মনে হচ্ছে তার শ্বাসটা কেউ আটকে দিচ্ছে। ভয়ার্থ স্বরে বলে উঠল, আপনি কাছে আসছেন কেন? আমি গভীরভাবে
নিজের উষ্ণ ছোঁয়া বিলিয়ে দিতে চাই তোমার কুচকুচে কালো তিলখানায়, তাই ঘোর লাগা কণ্ঠের বাক্যবাণী শ্রবণ হতে মৃদু বাতাস ছুঁয়ে গেল তুলির হৃদয় জুড়ে। ভয় মিশ্রিত চোখে একবার ছেলেটার দিকে তাকাতে বাঁকা হাসি দেখে তবদা খেয়ে গেল তুলি। যেন লোকটা তার মুখে ভয় দেখে আনন্দ পাচ্ছে। পরক্ষণে নিজের পেছনে আয়নায় আছে খেয়াল মুহূর্তে তুলির পায়ের নিচে মেঝেও যেন কাঁপতে লাগলো। ও মা গো বলেই চিল্লিয়ে উঠল তুলি। নিজের সর্বশক্তি দিয়ে দৌড়ে এসে ইঞ্চিতার রোমে ঢুকলো। সুন্দর মায়াবী ঘরনের চেহারায় একটা মেয়ে এগিয়ে এসে ঝাপটে ধরল তুলিকে। থরথর করে কাঁপছে তুলি। আমিন ভ্রু কুচকে তাকালো তুলির ভয় লজ্জামাখা শ্যামবর্ণের চেহারায়। অসম্ভব মায়া মেয়েটার মুখে। লজ্জা ভয় পাওয়া মুখে কাউকে এত মায়াবী লাগে আমরিন তুলিকে না দেখলে কখনো উপলব্ধি করতে পারতো না। তবে তুলি এমন কেন করছে তা আগে জানতে হবে তার। তুলিকে বিছানায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিল আমরিন। ঢকঢক করে পানি খেয়ে তুলি ভয়ার্ত সরে বলে উঠল, বাম কর্নারের দিকটায় বড় রুমটাতে একটা ভূত। ভূত? অবিশ্বাস্য সরে প্রশ্ন করলো আমরিন। হ্যাঁ, নীলমণি সাপের মতো, না না ভূতের মতো, অনেক ফর্সা লম্বা একটা ভূত, ছেলে ভূত। কপালে ভাঁজ ফেলে চিন্তায় মগ্ন হলো আমরিন। কিছু সেকেন্ড পর তার দুগালে টোল পড়ল। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে এলো আমরিনের। তুলির রাগে গা জ্বলে উঠল আমরিনের হাসি দেখে। দাঁত কিরমির করে কিছু বলতে নেবে তখনই আমরিন হাসি থামিয়ে বলল, তুলো বেবি, ওই ভূতটা আমার বড় ভাইয়া আদ্র আহনাফ। আমার ভাই অতিরিক্ত রাগী বদমাচাচি, তাই বলে ভূত বলবি? ভাইয়া জানলে কিন্তু তুই শেষ তুলো বাচ্চা। আমরিন, বল। বছর দুয়েক আগে যে গ্রামের মেম্বারের ছেলেকে মেরে আইসিইউতে পাঠিয়েছিলেন, উনি সেই আদ্র ভাই? অবিশ্বাস্য সরে এক ঝাঁক ভয় নিয়ে প্রশ্ন করলো তুলি। আমরিন মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। পরক্ষণে ভাবান্তর ভঙ্গিতে প্রশ্ন করলো, তুই জানলে কিভাবে? তুলি ঢোক গিলে প্রতি উত্তর করলো, গ্রামের স্কুলে শুনেছি, নামটাও শুনেছি, মানুষটা দেখিনি, কাল ডেকে এনেছি জীবনে। শেষের কথাটা আমরিনের কর্ণধার হলো না। তুলি ছট করে উঠে দাঁড়ালো। আমরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় পা পেলে সিঁড়ি বেয়ে নেমে এলো। কেউ যেন না দেখে তাই পা টিপে টিপে বেরিয়ে এলো বাড়ি থেকে। আর আসবে না সে এই বাড়িতে। কে চায় বাঘের খাঁচায় ধরা দিতে? তুলি যে নিজে এসে ধরা দিয়ে দেবে তার সম্পর্কে অবগত তো তুলি নিজেও ছিল না। বাইরে বাগানের দিকটায় দাঁড়িয়ে দ্রুত গতিতে শ্বাস ফেলতে লাগলো তুলি। চলে যেতে নিলেই কারো ডাকে পা আটকে গেল তার। ভয়ে ভয়ে পিছনে তাকাতে চোখ পড়লো এক হাসি মাখা যুবকের শ্যামলা চেহারাটায়। ইনশিতার হবু দেবর পূর্বকে। একবার আশপাশ চোখ বোলালো তুলি। ভয়ে ভয়ে বলল, জি। চলে যাচ্ছ বুঝি? হুম আবার দেখা হবে। হুম। তুলি চলে যেতে নিলে আবার ডেকে উঠল পূর্ব। রাগে ভয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তুলির। এই ছেলের জন্য না জানি আবার বাঘের শিকার হতে হয় তার। পূর্ব কিছুটা কাছে এসে দাঁড়াতেই তুলি দু পা পিছিয়ে গেল। শুষ্ক ঠোঁটজোড়া জিব্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, কিছু বলবেন? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। মাথা চুলকে মৃদু হাসলো পূর্ব। রাগে ক্ষোভে তুলির মুখ থেকে অস্পষ্ট করে বেরিয়ে এলো, বুঝতে না পারলে মুড়ি খা, মুড়ি খেয়ে বুঝ বাড়া। তুলির কথা শুনে হতবাক হয়ে গেল পূর্ব। চোখ ছোট ছোট করে বলে উঠল, হোয়াট? হোয়াটের গুষ্টি কি লাগে? আমার জান যায় যায় অবস্থা, এখানে ইংরেজির আমদানি। তুলি মুখ বেঁকিয়ে কিছু একটা বলতে যাবে তখনই বারান্দায় একজোড়া লাল চোখ দেখে হুশ উড়ে গেল তার। এক পা করে পিছিয়ে নিজের জীবনটা হাতে নিয়ে প্রাণপণে ছুটে গেট দিয়ে বেরিয়ে গেল। বেঁচে থাকলে অনেক কথাই বলা যাবে। ছুটতে ছুটতে বলতে লাগলো তুলি। লাল চোখ জোড়া মালিক হাত মুষ্টিমে করে হালকা হেসে বিড়বিড় করলো, আস্তে তোলা, দৌড়ের সাথে না জানি তুমি বাতাস উড়ে যাও, আর সাথে কারো প্রাণ পাখিটাকেও চুরি করে নাও। ইনশিতা ও আমরিনের সাথে
দ্রুত পায়ে হসপিটালের ভেতর প্রবেশ করলো তুলি। প্রবেশ করতেই গলাটা পিপাসিত হয়ে উঠল। খামছে ধরল আমরিনের হাতটা। হসপিটাল ভীতি আছে মেয়েটার, আবার সাথে কেউ থাকলে একদমই ভয় পায় না। তবে এই ভয়টা এখন কিসের জন্য ঠিক আন্দাজ করতে পারছে না তুলি। ইনশিতা যে তাকে কেন ধরে বেঁধে হসপিটালে নিয়ে এলো একদমই বুঝতে পারছে না তুলির অবুঝ মনটা। আমরিনের হাতটা ধরে শক্ত করে জড়িয়ে ধরে ইনশিতার পিছু পিছু চলল দুজন। একটা কেবিনের সামনে এসে থামলো ওরা। দরজা ঠেলে ভিতরে ঢুকতে স্তব্ধ হয়ে গেল তুলির শরীর। ডাগর ডাগর চোখগুলো কয়েকবার পলক ঝাপটিয়ে সামনে তাকালো। না, তুলির চোখগুলো একদম সত্যিই দেখছে। এ কি করে সম্ভব? দুদিন আগে তো ভালো ছিল লোকটা। তুলির মনে আশারে ঝড় নেমে এলো। বিষাদ ফুটে উঠল যন্ত্রণায়। কাতরে বেডে শুয়ে থাকা লোকটাকে অবলোকন করতে। অতি নরম মনের আবেগ মিশ্রিত মেয়ে তুলি। সহজে কারো কষ্ট সহ্য হয় না, সহ্য করতেই পারে না। লোকটার জন্য খুব খারাপ লাগছে তার। আমরিনের সাথে এক সাইডে হয়ে দাঁড়িয়ে রইল ঠাই। বেডে শুয়ে থাকা পূর্বের নিকট এগিয়ে গেল ইনশিতা। ব্যতীত নয়নে একবার দেখে নিল পূর্বকে। হাতে পায়ে ব্যান্ডেজ, কপালের দিকটাও কাটা। দেখে বোঝা যাচ্ছে ছেলেটা বেশ ভালোই ব্যথা পেয়েছে। অথচ গত দুদিন আগেও ইনশিতাদের বাড়িতে সুস্থ সবল দেহ নিয়ে উপস্থিত হয়েছিল। হঠাৎ করে কারা এমন করে মারলো কিছুই জানে না কেউ। জ্ঞান ফেরার পর পূর্ব বলেছিল 3টা ছেলে ছিল আর সবাই মুখে মাস্ক পরা ছিল। রাতের আধারে স্পষ্ট দেখার সুযোগ হয়নি তার। দুঃখী কণ্ঠে বলে উঠল ইনশিতা। কেমন লাগছে পূর্ব ভাইয়া? কেমন ফিল করছেন? পূর্ব জড়সড় হয়ে স্থির হয়ে থাকা তুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্মিত হেসে উত্তর দিল। ভালো ছিলাম না, তবে কারো উপস্থিতি আমায় মনের জোর বাড়িয়ে ভালো হতে বাধ্য করেছে। থ্যাঙ্কস ভাবি। পূর্বের কথা শুনে অধৈর্যরায় হাসি ফুটে উঠল ইনশিতার। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল তুলি। পূর্বের নজর তাকে তীব্র লজ্জায় ফেলে দিল। মনে কেমন একটা ভয় ভয় অনুভূতি হতে লাগলো। পূর্বর দৃষ্টি স্বাভাবিকভাবে নিতে পারছে না তুলি। আমরিন নিজের চশমাটা ঠিক করে একবার তুলির দিকে তো আরেকবার পূর্বের দিকে তাকালো। পূর্ব যে তুলির প্রেমে হাবুডুবু খেয়ে মরতে বসেছে তাতে কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। কিন্তু তুলির মনে কি চলছে তা সঠিক ঠাওর করতে ব্যর্থ আমরিন। তাতে কি, যার মন চায় প্রেম করুক, কিন্তু তার যে প্রেম করা নিষিদ্ধ এক সুদর্শন যুবক তাকে থ্রেট দিয়েছে। কারো প্রেমে পড়লে তার হৃৎপিণ্ড বের করে বাক্সবন্দি করে নিজের কাছে রেখে দিবে। অধিকার মিশ্রিত সেই ভয়ঙ্কর বাক্যটা শুনলে অন্তরটা কেঁপে ওঠে আমরিনের। ভিতর জুড়ে বইতে থাকে শীতল স্রোতের ভান্ডার। অতিশয় বিস্ময়ের জড়ীভূত তুলির সংকোচ কাটানোর লক্ষ্যে ধীর পায়ে ইনশিতার পাশে এসে দাঁড়ালো। মুখের হাসি টেনে পূর্বকে উদ্দেশ্য করে বলল, কেমন আছেন ভাইয়া? সাময়িক ব্যবধানে চুপসে গেল পূর্বের অমায়িক হাসিটা। চেহারা দেখে আন্দাজ করা যাবে ভাইয়া ডাকটা তার বিশেষ পছন্দ হয়নি। ইনশিতা তুলির পাশ থেকে সরে এলো। আমরিনের হাতটা চেপে ধরে বাইরে যাওয়ার জন্য উদ্যত হতেই আটকে উঠল তুলি। হুড়মুড়িয়ে ওদের সাথে যাওয়ার জন্য পা বাড়াতেই ইনশিতা ব্যস্ত কণ্ঠে বলল, আমরা ক্যান্টিনে যাচ্ছি তুলি। রনক বোধহয় ক্যান্টিনে। 5 মিনিটে যাব, ঠিক 10 মিনিট পর চলে আসবো। কিন্তু তুলিকে বলার সুযোগ না দিয়ে পায়ের গতিবেগ বাড়িয়ে উধাও হয়ে গেল দুর্বন। হতবুদ্ধি হয়ে পড়ল তুলি। কোনো উপায় না পেয়ে পূর্ব ইশারা করাতেই টুল টেনে বসে পড়ল। তবে তার নজর মেঝেতে। পূর্ব শান্ত স্বরে বলে উঠল, আমার দিকে তাকাচ্ছ না কেন তুলি? ব্যান্ডেজে বুঝি বড্ড রোগা রোগা লাগছে? পূর্বের কথায় পিক করে হেসে উঠল তুলি। হাসতে হাসতে বলে উঠল, রোগা রোগা লাগছে কিনা জানি না, তবে খুব অদ্ভুত লাগছে। তুলির হাসির দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল পূর্ব। কোনো প্রকার দ্বিধাহীন বিমূর্ত স্বরে বলল, আমার তোমাকে অনেক ভালো লাগে তুলি। বাক্যটা শ্রবণ হতে কেঁপে উঠল তুলি। মৌনতা পালন করে তড়িঘড়ি করে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। পূর্ব হাত দাঁড়িয়ে তুলিকে আটকানোর চেষ্টা করতেই কেউ এসে প্রচন্ড জোরে
হাতটা ছিটকে ফেলে দিল। হ্যাচকা টানে সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটার বুকে আবিষ্কার করলো নিজেকে তুলি। চোখ মুখ খিচে ফেললো ভয়ের চোটে। পূর্বে ব্যথারত আর্তনাদ কর্ণগোচর হলেও নির্বাক তুলি। তার সারা শরীর থর থর করে কাঁপছে। মাথা ঠেকিয়ে রাখা বুকে বাপাস হতে প্রচন্ড ধরপড়ানি শব্দ শুনতে পাচ্ছে। স্পন্দনগুলো তড়িৎ গতিতে তার কানে এসে বাড়ি খাচ্ছে। তুলির ইচ্ছে জাগলো বুকে দীর্ঘক্ষণ মাথা রেখে মানুষটার হার্টবিট মাপতে। এই কেমন অনুভূতি? মনে সুপ্ত কোণে সদ্য জন্ম নেওয়া কিশোরী অনুভূতিগুলো ছুটতে শুরু করলো তীব্র বেগে। তুলির বেহায়া মন মস্তিষ্কের কাছে জিততে গিয়েও হেরে গেল। পরক্ষণে স্বতন্ত্র হয়ে উঠল তুলি। নিজের মনকে ধিক্কার জানাতে লাগলো বারবার। ভীতমন নিয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতেই তার বাহু আঁকড়ে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মানুষটা। হকচকিয়ে গেল তুলি। পড়তে নিয়েও নিজেকে সামলে নিল। লজ্জায় অপমানে হো হো করে কেঁদে উঠল মনটা। চলো চলো দৃষ্টিতে নিবদ্ধ হলো একজোড়া ক্রন্দনমৃত নয়ন। বর্ষা চেহারার ক্রন্দনালের চাপ দেখে তুলির অন্তরটা কাঁপলেও ওপর থেকে স্তব্ধতা তাকে ঘিরে ধরেছে। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আদ্র। নিমেষে এক ঝাঁক অনুভূতি জড়ো হলো তুলির অজান্তেই মন পাজরে। আদ্র নামটা অযাচিত মনে কয়েকবার আড়ালো। কুর্দা বিশিষ্ট উজ্জ্বল পর্ষা মুখশ্রী, গায়ে ব্লু শার্টের ওপর সাদা অ্যাপ্রন, নীলাভাময় চোখে একরাশ রাগের ছটা, সব একত্রিত হয়ে একটা অশ্লীল পরিণতি লাভ করে, যেন অনবরত তুলির হৃৎপিণ্ডে আঘাত করছে প্রতি মুহূর্তে। সেই সাথে তীব্রতার অবাক আদ্রকে দেখে। আদ্র ভাই কি ডাক্তার? তুলির মস্তিষ্ক তৎক্ষণাৎ বলে উঠল হুম। তুলির দিক থেকে ক্ষীণ দৃষ্টি সরিয়ে পূর্বের মুখে পানে তাকালো আদ্র। পূর্ব তখনও হাতের ব্যথায় আর্তনাদ করছে। আদ্র নির্লিপ্ত ভঙ্গিতে একবার চেয়ে সঙ্গে আসা নার্সকে কিছু একটা ইশারা করলো। নার্স ইয়েস বলি পূর্বের অপর হাতে একটা ইনজেকশন ফুস করে বলল, রিল্যাক্স মিস্টার পূর্ব, ব্যথা সেরে যাবে। এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। পূর্ব আদ্রর দিকে এক পলক চেয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। অজস্র ঘুম এসে ভিড় জমালো তার দু চোখে। নিবু নিবু চোখ দুটো একসময় ঢলে পড়লো ঘুমের রাজ্যে। নার্সও বেরিয়ে গেল সাথে সাথে। পূর্বের মুখের দিকে তাকিয়ে রইল আদ্র। দূর থেকেই তুলে চক্ষু চরক গাছ হচ্ছে আদ্রর কপালে দৃশ্যমান রগগুলো, অথচ ঠোঁটের কার্নিশে প্রতীয়মান প্রস্ফুটিত হাসি। কারোই বোঝার সাধ্য নেই রেগে আছে নাকি স্বাভাবিক। তুলি আনমনে বলে উঠল, আজব ডাক্তার সাহেব। আদ্রকে নিজের দিকে শার্টের হাতা ফোল্ড করতে করতে আসতে দেখি ভীতিগ্রস্ত হয়ে পড়ল তুলি। এক পা করে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ছেটে দাঁড়ালো। এত শক্তিশালী হাত দিয়ে আমায় মেরে ফেলবে না তো? তুলির চিন্তার মধ্যেই হুট করে খুব কাছে এসে দাঁড়ালো আদ্র। আদ্র উপস্থিত নিজের এত কাছে পেয়ে অজস্র শিহরণ বয়ে গেল তুলির সারা শরীরে। দেয়ালের এক পাশে হাত ঠেকিয়ে সম্মোহিত নয়নে চেয়ে তুলির দিকে ঝুঁকে পড়ল আদ্র। পারফিউমের গ্রানে নাকে এসে বাড়ি খেতেই অতি সন্তর্পণে ছোট্ট একটা ঢোক গেল তুলি, যা দেখে আদ্র গলা শুকিয়ে গেল। সরে আসতে নিয়েও আরো অত্যাধিক ঝুঁকে গেল তুলির দিকে। কানে এসে স্পষ্ট বাজতে লাগলো মেয়েটার হৃৎস্পন্দন। চোখ দুটো বন্ধ করে নিল আদ্র। নীলবর্ণের চোখে মাত্রাধিক নেশা ফুটে উঠল সম্মুখে স্থির শ্যামবতীর তীর তীর করে কাঁপতে থাকা চেহারাটার দিকে। ঘন ঘন ঢোক গিলতে মগ্ন মেয়েটা। তুলির অস্থিরতা অনুধাবন করতে হৃদয় শীতল স্রোত অনুভব করল আদ্র। সম্মুখে ভাসমান কম্পনরত চেহারার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কঠিন গলায় উচ্চারণ করল, হাতটা স্পর্শ করার অধিকারও আমি কাউকে দেইনি। ছুঁয়ে দেখার অধিকার আমার। নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে স্বয়ং নিজেকেই নিঃশেষ করে দেওয়ার অধিকারটুকু আমার। চমকে উঠল তুলি। সারা কেবিনে চোখ দুটো বিচরণ করছে তার। একটু আগে আদ্রর সাথে এই কেবিনটাতে এসেছে। আদ্রর কথা আগামাতা কিছুই ঠাউর করতে পারছে না তার মস্তিষ্ক। এক প্রকার ব্যর্থ বলেই চলে। ডাক্তারদের লেখার মতো ঠিক
কেমন যেন পেঁচানো আদ্রর কথাগুলো। এত গভীর ভাষা বোঝার ক্ষমতা নেই তার মস্তিষ্কে। মনে মনে বলে উঠল, একটু সাদাসিধে ভাষায় বললে কি ডাক্তার সাহেবের বিরাট ক্ষতি হয়ে যাবে? তুলির দিকে ঝুঁকে থেকে আদ্র ফের বলে উঠল, এখানে কেন? হসপিটাল দেখতে। হসপিটাল দেখতে? আদ্রের ভ্রু উঁচিয়ে করা প্রশ্নে হতভম্ব হয়ে গেল তুলি। নিচু সরে জবাব দিল, পূর্ব ভাইয়াকে দেখতে। কখনো যদি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলো তাতে একদম আমায় দোষারোপ করতে পারবে না। দ্বিতীয়বার পূর্ব ডাকতে সাবধান তুলি। আদ্র ঠান্ডা গলায় কঠোর বাক্য শ্রবণ হতেই ফিলে চমকে উঠল তুলি। মুখ খুলেই কিছু বলার সাহসও নেই। কথা বলার ভাষা হারিয়ে ফেলল। দেওয়ালের সাথে আরেকটু মিশে দাঁড়ালো। না চাইতেই ভয়ার্ত চোখ দুটো বারংবার আটকে যাচ্ছে আদ্রর নেশাময় চাহনিতে। মাথাটা বনবন করছে তুলির, শ্বাস আটকে আসছে, ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু। কেন আদ্র কাছে আসলো? এত ভয়ানক ঝড় হয় এই হৃদয় পটে। কিছুটা দূরত্ব রেখে সরে দাঁড়ালো আদ্র। মুচকি হেসে তুলিকে লক্ষ্য করে বলল, কি খাবে? খাওয়ার কথা শুনি তুলি ব্যাককেল বনে গেল। মনটা বলে উঠল, দেখেছিস তুলি, তোকে দুর্বল বানিয়ে এখন খাওয়ার অফার করছে। এটা তো জুতো মেরে গুরুদান হলো, তাই না? তুলির মনের কথা কে সায় জানালো? হ্যাঁ, প্রচন্ড দুর্বল অনুভব করছে। এমনিতেই সকাল থেকে খায়নি। ইনশিতা ধরে বেঁধে নিয়ে এসেছে। তার উপর আদ্র নামক মানুষটা তার মন শরীর দুটোই অংশে প্রবল দুর্বলতা বিস্তার করে চলছে। তুলি দুর্বল গলায় বলে উঠল, কিছু না। কিছু একটা তো খেতে হবে। মিস ইশতাক তুলি, কফি খাবেন? তুলি মাথা নাড়িয়ে না বুঝালো। ঝাপসা চোখে আদ্রর দিকে অপলকভাবে তাকিয়ে রইল। চা খাবেন? না। দু কদম এগিয়ে এসে আবারও তুলির নিকট দাঁড়ালো আদ্র। ঠোঁট দুটো প্রসারিত করে তুলির চুলগুলো পরম যত্নে কানের পিঠে গুজে দিল। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, তাহলে কি খাবে? কিস? সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল তুলির। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হা বলে উঠল। পর মুহূর্তে আবার ভয়ার্ত স্বরে তোতলাতে তোতলাতে বলে উঠল, কিসমিস 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 খাবো। ভীষণ হাসি পেল আদ্রর। হাসি চেপে তুলির তোতলানোর স্বর শুনে কিছু বলতে নেবে, তার আগে প্রচন্ড বেগে আছড়ে পড়ল তুলির আদ্রর বুকে। চমকে গেল আদ্র। তুলির নিবু নিবু মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে কর্ণকুহরে ভেসে উঠল, ভয়ঙ্কর আপনি আদ্র। চৈত্রের সকাল, চারদিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন আভার। আকাশটা মেঘে পরিপূর্ণ। ধরণীর বুকে বৃষ্টি হয়ে আছড়ে পড়বে ভাব। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে রাস্তায় ধীর পায়ে হেঁটে চলছে তুলি। তার কাছে চৈত্রের সকালের রূপটা বেশ ভালো লাগে। চৈত্র মাসের সকালটাই যেন তুলির প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। সকালের প্রহর কেটে দুপুরে ভাবসা গরমে কাঠফাটা রোদে তেজে অবিশ্রান্ত হওয়া মানুষগুলোর নিকট তো সকলের এই নির্মল পরিবেশটাই অমৃত ও মনোমুগ্ধকর। তুলির কাছে সকালের স্নিগ্ধ হাওয়ায় বরাবরই পছন্দ। মনের প্রতিটি কোণায় একদম সতেজতা ছড়িয়ে পড়ে। ঢাকায় এসেও প্রভাতে হাঁটার অভ্যেস বদলেনি তুলির। পিঠময় ছড়িয়ে থাকা চুলগুলো বাতাসে হালকা উঠছে। হাঁটতে হাঁটতে আদ্রর গেটের সামনে এসে পা জোড়া থমকে গেল। নির্ঘুম চোখ জোড়া চটপট করতে লাগলো কাউকে এক পলক দেখার তৃষ্ণায়। সারাটা রাত নিকষ কালো আধারে চটপট করছিল তুলির বিক্ষিপ্ত মনটা। কিন্তু সদ্য জন্ম নেওয়া অনুভূতি তুলির ভেতরে প্রতিনিয়ত তোল পার করে চলছে। তবে কি 17 বছরের কিশোরীর জীবনে আবেগের প্রস্ফুটন ঘটেছে, নাকি অন্যরকম ভয়ঙ্কর ভালো লাগার জন্ম নিচ্ছে? তুলিকে দেখতে পেয়ে দারোয়ান মুখে হাসি ফুটিয়ে গেট খুলে দিল। দুটানা মন নিয়ে ভিতরে পা বাড়ল তুলি। চারপাশে চোখ বুলিয়ে ঠোঁটের কার্নিশে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল গতকাল হসপিটালের কথা। আদ্র সেই উদ্বিগ্ন চেহারাটা। ইস, কি মনোরম ছিল সেই দৃশ্যখানি। তুলি নিষ্পলক চেয়েছিল আদ্রর দিকে। এক কথায় সংজ্ঞায়িত করা যায়, ইহা ছিল মুগ্ধতার চাহনি। সেদিন পিটপিট করে চক্ষুদয় মেলে তুলি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল।
আটকে উঠল তুলি। মাথাটা প্রচন্ড ভারী অনুভব করতেই উঠে বসার ব্যথায় প্রয়াস চালালো। উঠতে নিলেই ব্যথায় আহ করে চিল্লে উঠল। দু চোখ বুজে কপাল দুহাত ঠেকিয়ে বসেছিল আদ্র। মৃদু চিৎকারের আওয়াজ কানে আসতে চোপা থেকে উঠে ছুটে এলো দ্রুত গতিতে। তুলির দিকে না তাকিয়ে হাতটা আগলে ধরে অস্থির হয়ে পড়ল। তুলিও দিক বিদিক ভুলে মগ্ন হয়ে পড়ল আদ্রের অস্থিরতার চেহারাটা দেখে। নিমেষে তুলির মনে প্রশ্ন জাগলো। এত সুন্দর মাদকতায় ভরপুর চোখগুলো লাল কেন হলো? সমস্ত শুভ্র চেহারা জুড়ে বিষণ্ণতার ছাপ কেন? উনি কি পাগল? না হলে এমন পাগলামি করছেন কেন? মনের প্রশ্নগুলো মনে চেপে রেখেই তুলি নিজের হাতের দিকে চেয়ে দেখলো লাল তরল বর্ণ। ভালো করে লক্ষ্য করতে দেখতে পেল তাকে স্যালাইন দেওয়া ছিল। হঠাৎ টান পড়ায় হাতে সুচ নড়িয়ে গড়গড় করে রক্ত বেরোতে লাগলো, কিন্তু রক্ত আর মাথায় বিন্দুমাত্র ছুঁতে সক্ষম হলো না তুলির মনকে। তুলি তো স্বস্তির হয়ে পড়েছে বেদিব্যস্ত আদ্রতে। তুলির মন বলছে, দেখ তুলি, তো সামান্য মাথা ব্যথা কেমন অস্থির করে তুলেছে ডাক্তার সাহেবকে। সত্যিই কি তাই? ডাক্তাররা কি রোগীর জন্য এমনটাই করে? আদ্র তুলির হাতের স্যালাইনটা খুলে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিল। কোমল নরম হাতটার দিকে অপলকে দু চোখ বুঝে নিল। তুলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেরিয়ে গেল কেবিন থেকে। বিস্ময়ে হতম্বিল হয়ে পড়ল তুলি। আদ্রের অগ্রাহ্যটা মেনে নিতে পারল না তার পর্যন্ত অনুভূতিগুলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। অন্য হাতে দ্রুত মুছে ফেলল। আদ্র নামক মানুষটাকে চিনতে তুলির হয়তো খুব ব্যাগ পোহাতে হবে। মানুষটা তুলির নিকট কখনো বৃষ্টি তো কখনো তেজি রোদ্দুর। দরজা ঠেলে আমরিন ও ইনশিতাকে হুড়মুড়িয়ে প্রবেশ করতে দেখে ঠোঁট প্রসারিত করে ফেলল। ইনশিতাও আমরিনের মলিন মুখটা দেখে কিছুটা কষ্ট অনুভব করল। মলিন স্বরে প্রশ্ন করল, কি হয়েছে আপু? আমরা দুঃখিত তুলি, আমরা তোকে আগলে রাখতে পারিনি। কেন, কি হয়েছে ইনশিতা আপু? আমরিন একটা টুল টেনে তুলির পাশে বসতে বসতেই শুরু করলো। তুই সকালে খেয়েছিস না, তা জেনেই আমরা তোকে নিয়ে আসলাম। তোর শরীর খুব দুর্বল ছিল, হয়তো খাবারে খুব অনিয়ম করিস তুই। ভাইয়া তোকে বেহুশ হতে দেখে তাড়াতাড়ি করে কেবিনে শিফট করে। আমরা তো ছুটে এসে দেখে অবাক, ভাইয়া কেমন পাগলামি করছিল, প্রচন্ড রেগে গিয়েছিল। ভাইয়া কখনো আমাকে ও ইনশিতা আপুকে বকেনি, আজ আমাদের দোষের জন্য আমাদের খুব বকেছে। একদম ঠিক করেছে, আমাদের উচিত ছিল তোর খেয়াল রাখার। খালামণিকে বলে এসেছিলাম তোকে রাস্তায় কিছু খাইয়ে দেবে, কিন্তু আমরা ভুলে গেলাম ভাইয়া কখনো কোনো কিছুতে অবহেলা পছন্দ করে না, তাই হয়তো। আমরিনের কথা শুনে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো তুলি। সামান্য ব্যাপারে এত বকতে হয় নিজের বোনদের? তুলি ব্রুকুচকে দুর্বল গলায় বলল, আমি খাইনি, এটা আমার ব্যাপার। আদ্র ভাইয়া তাই বলে তোদের বকবে? উনি তো একটা গম্ভীর রাগী স্বভাবের মানুষ, নিজের বোনদেরও ছাড় দেয় না। নো তুলি, আমাদের ভাইয়া বেস্ট ভাইয়া, আমাদের ভাইয়ের মতো কেউ হতে পারবে না। ভাইয়ার মতো ভালোবাসা আমাদের কেউ দিতে পারেনি, আর না কখনো পারবে। ভাইয়াকে খুব বেশি ভালোবাসি আমরা। ভাইয়ার জন্য আমরা দুই বোন জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। হি ইজ বেস্ট। ইনশিতাও আমরিন একসাথে কথাগুলো বলে উঠল। তীব্র থেকে তীব্রতর অবাক হয়েছিল তুলি সেদিন দু বোনের ভাইয়ের প্রতি অবিরাম ভালোবাসা দেখে। বড় ভাই বুঝি এমনই হয়। ইনশিতাও আমরিনে যখন ভাইয়ের কথা বলছিল, কি উপচে পড়া খুশি ছিল দু বোনের চোখের মধ্যে। অনায়াসে উপলব্ধি করতে পেরেছিল তুলি, আদ্র বোনদের অসম্ভব ভালো না বাসলে এতটা খুশি দেখা যেত না আমরিন ও ইনশিতার চেহারায়। সত্যি হয়তো আদ্র ভাই হিসেবে পারফেক্ট। আমরিন ও ইনশিতা তুলিকে জড়িয়ে ধরে রেখেছিল অনেকক্ষণ, যেন তুলিকে আগলে রাখাই ওদের মুখ্য কাজ। সেদিনের পর থেকে দেখা পায়নি তুলি আদ্রর। সারা রাত নিদ্রাহীন প্রহর কাটিয়ে আজ হাজির হয়েছে চৌচির হয়ে থাকা মনটা নিয়ে। আশা একটাই, হঠাৎ ক্ষুণ ঢেউরে ধর্ষণের তৃষ্ণা মেটানো। সদর দরজায় এসে দাঁড়াতে হাতে আকস্মিক আলতো স্পর্শ অনুভব করতে প্রখরভাবে কেঁপে উঠল তুলির পুরো শরীর। চকিতে তাকালো সম্মুখে দাঁড়ানো ব্যক্তির দিকে।
তাকাতে পরম ভালো লাগা বিস্তার করতে লাগলো চোখ মুখ জুড়ে। মৃদু হেসে সায়রা বেগমের দিকে তাকিয়ে রইল। সায়রা বেগম পরম মমতায় তুলির মাথায় হাত বুলিয়ে বাড়ির ভেতর টেনে নিলেন। সোফায় পাশে বসিয়ে চিন্তিত স্বরে বলে উঠলেন, কিরে মা, এত সকালে বেরিয়ে এলি যে? কাল তো ইনশিতা ও আমরিনের মুখে শুনলাম তুই নাকি বেহুশ হয়ে গিয়েছিলি। শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। ঠিকমতো খাবার খাবি এখন থেকে। আফসানা আসলে ঠিকমতো বকে দিব। সে কি জানে না আমার তুলির কিছু হলে তার রক্ষে নেই? অতিরিক্ত স্নেহের তুলির চোখে জলের সঞ্চার হলো। ইচ্ছে করলো কেঁদে ভাসিয়ে দিতে ইনশিতা, আমরিন, আদ্রর মা সায়রা বেগম। এই মানুষরা তুলিকে একটু বেশি স্নেহ করে, অথচ উনি কি জানে ওনার রাগী বদমেজাজি ছেলে যে কি পরিমাণ ভয় দেখায় তুলিকে? জানেন হয়তো, কিন্তু কি করার। আদ্র যা রাগী, বাড়ির প্রত্যেকটা মানুষ আদ্রর রাগে দমে থাকে। তা নয়তো বরং মাত্রাতিরিক্ত ভালোবাসে থাকে। তুলি সায়রা বেগমের কাঁধে মাথা রেখে ঠোঁট উল্টে বলে উঠল, আম্মুর দোষ নেই খালামণি, আমারই দোষ। আচ্ছা ইনশিতা আপু ও আমরিন কি ঘুমাচ্ছে? সকাল 6টায় ওদের কাছে গভীর রাত, বুঝেছিস? আর ওদের সকাল হয় 9টার পরে। যদি পারিস একটু মানুষ কর দুটোকে। একটা তো কয়েকদিন বাদে বিয়ে, অথচ 10টা পর্যন্ত ঘুমানোর স্বভাব পরিহার করার গন্ধ নেই। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন সায়রা বেগম। তুলি তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ে হাসি মুখে বলে উঠল, আমি ওদের রুমে যাই খালামণি। তুই আমার আরেকটা মেয়ে, এই বাড়িতে আসতে অথবা কোথাও যেতে তোর কোনো পারমিশনের প্রয়োজন নেই তুলি। তুলি অতি আনন্দে উৎসিত হয়ে সায়রা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরল। খানিক সেকেন্ড বাদে নিজেকে ছাড়িয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো ইনশিতা ও আমরিনের রুমে যাওয়ার জন্য। যাওয়ার পথে তার নজর গিয়ে আটকালো কর্নারের রুমটার দিকে। মনকে হাজারটা গালি দিয়েছে তুলি, পা বাড়াতে নিলে বাধা পড়লো মনের কাছে। পা টিপে টিপে অতি সাবধানে রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা বেজানো দেখে ক্ষীণক্ষণ বিস্মিত হলেও দূর দূর করে বুক নিয়ে একটা বার, শুধু একটা বার তৃপ্তি তার ছোঁয়া পেতে শব্দহীন পায়ে রুমে ঢুকে পড়ল। ঘোর অন্ধকারে ঢাকা রুমটা। সকালের হালকা আলো বরাবর ব্যর্থ হচ্ছে সাদা পর্দা সরিয়ে রুমে প্রবেশ করতে। তুলি একটা বার ভাবল পর্দাগুলো সরিয়ে দিবে, পরক্ষণই মনে পড়ল সে তো চোর। চুরি করে কাউকে এক পলক দেখা টানে ছুটে এসেছে। বিছানা কিছুটা এসেই দাঁড়ালো ভীতির সংখ্যা নিয়ে। আকস্মিক ঘাড়ে উষ্ণ গরম নিঃশ্বাস অনুভব করতেই শরীরে প্রত্যেকটা পশম শিওরে উঠল। শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। ধরা পড়ে গেলে যেমন অনুভূতি হয় ঠিক তেমন ভাবে হাঁসফাঁস করতে লাগলো। তুলি উপলব্ধি করতে পারছে তার অতি সন্নিকটে দাঁড়িয়ে কেউ। বেহায়া মনের আকুতিকে প্রশ্রয় না দিয়ে মোটে এই রুমের পর্দাপণ করা উচিত হয়নি তার। আদ্র যদি লাজ লজ্জাহীন মেয়ে বলে আখ্যায়িত করে ভেঙে পড়বে সে। পেছন পেরে কিছু বলার জন্য উদ্যত হতেই সামনে উপস্থিত ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কোমরে দুটো বলিষ্ঠ হাতের বাঁধন পেল। হাত দিয়ে খামছে ধরল আদ্রর কালো টি শার্টের বুকের কাছে কিছু অংশ। কোমরে হাতে আলতো চাপ দিয়ে তুলিকে নিজের অতি নিকটে টেনে নিল আদ্র। ভয় মিশ্রিত সারা মুখশ্রীতে চোখ বুলে এক হাত দিয়ে লাইটের সুইচ অন করলো। ভয় সংকোচ তুলির গাল দুটো রাঙা হয়ে উঠেছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে, যা বেসামাল করে তুলছে আদ্রকে। আদ্রর ঘুম ঘুম মুখটা দেখে এক মুঠো শান্তি ছুঁয়ে গেল তুলির হৃৎপিণ্ডে। অতিশয় মুগ্ধতা নিয়ে পলকহীন তাকিয়ে রইল লজ্জা শরম উচ্ছন্ন দিয়ে। সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করল আদ্র। ঠোঁটের তৃপ্তির হাসি মোলায়েম স্বরে বলে উঠল, আপনার রুমে আপনাকে স্বাগতম স্নিগ্ধময় তুলা। চোরকে কখনো অতি খাতির যত্ন করতে দেখেছেন? হয়তো দেখেছেন অত্যাধিক সমাদরের নামের উত্তম মাধ্যম দিদি। তুলিশান অভিলাষকে সমর্থন জানিয়েছে। মহাস্পৃহা পূর্ণ করার অতীব আকাঙ্ক্ষা লজ্জার সংকোচকে মাটি চাপা দিয়ে চোরের মতো উপস্থিত হয়েছিল এক যুবকের সুদর্শন চেহারা দেখতে। অথচ তুলি নামক চোরকে অত্যন্ত যত্নের সাথে খাওয়ানো হচ্ছে।
চেয়ারে বসে একটু একটু করে স্যান্ডউইচ কামড় বসাচ্ছে তুলি। তার বড় বড় কাজলের অঙ্কিত চোখ দুটোর দৃষ্টি সুদূরে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে, কিন্তু আদ্র এক পলকও ফিরে তাকাচ্ছে না, যা ভীষণ ফিরা দিচ্ছে তুলির নতুন নতুন জমানো সুপ্ত অনুভূতিগুলোকে। তবুও প্রসন্নতা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তুলি এখনো প্রচন্ড চমকিত যে আদ্র তার রোমে আসেনি, কিছুই বলেনি, বিন্দুমাত্র রাগের আভাও ফুটে ওঠেনি নীলাভা চোখের মণিতে। ছিল শুধু মাদকতা আর এক ছেলতে হাসির রেখা। অতঃপর হাসিতে বিভোর হওয়া তুলিকে পরম যত্ন সহিত চেয়ারে বসিয়ে আদ্র নিচ থেকে নাস্তা এনে খেতে দিল। তুলি হতভম্বিলতার রেশ কাটিয়ে ওঠার আগে আদ্র তাকে খাওয়ার ইশারা করে বারান্দায় চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে চিন্তায় মগ্ন আদ্র। সূর্যের কিরণ এসে আদ্রর উজ্জ্বল বর্ষার চেহারায় ছুঁয়ে চলছে অনবরত। হাতে ধোয়া ওঠা সিগারেটের দূষিত ধোঁয়া সকালের নির্মল বায়ুকে বিষাক্ত করে তুলছে। তুলি ধীর পায়ে হেঁটে এসে আদ্রের পাশে দাঁড়ালো। কিছুটা সাহস জুগিয়ে আলতো করে বলতে ইচ্ছে করছে, সামান্য নিছক বিষটা না হয় ত্যাগ করুন। তুলিকে ছেড়ে দিয়ে চলে যেতে নিলে ঘর ঘর করে মনের কথাটা ব্যক্ত করে ফেলল। মৃদু হাসলো আদ্র। তুলির পা থেকে মাথা পর্যন্ত চক্ষু নিবেদন করলো। মেয়েটা বেশ পিচ্ছি, বয়স বলকার উচ্চতায়, দুটোর ক্ষেত্রে বেশ পিচ্ছি, তবুও কেন এত তোলপাড় হয় তার হৃৎপিণ্ডে? আদ্রর চাহনিতে দৃষ্টি পড়তেই দমে গেল তুলি। এমন চাহনি এর আগে দেখেনি সে। মাদকতাময় চাহনি যেন তুলির মনটাকেও তীব্র নেশায় অতল গহ্বরে তুলিয়ে যাচ্ছে। শ্যামবর্ণা তুলির আদ্রর বুকে মুখ লুকিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, এইভাবে তাকাবেন না আদ্র। আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি কি আপনি শুনতে পাচ্ছেন? হৃদয়ে ওঠা ঝড় কি আপনাকে ছুঁতে পারছে? নিজেকে রক্ষা করতে আপনার ওই প্রশস্ত বুকে মুখ লুকালে তো উপাধি দিবেন আমি নির্লজ্জ, চরিত্রহীনা। কাঁপা কাঁপা পা দুটো সামনে বাড়ালো তুলি। আদ্রর দিকে তাকানোর সাহস যে তার আর নেই। এখন তার পালিয়ে যাওয়া শ্রেয়। আদ্রর সাথে পরিচয় হয়তো 4 থেকে 5 দিন আগে, তবে তার সম্পর্কে যতটুকু জানে আদ্রর রাগের শিকার যে হবে তার আর রক্ষে নেই। অন্যায় ও মুখের ওপর কথা বলা এই লোকের মোটেও পছন্দ না। তুলি আবরিনের কাছ থেকেই সব জেনেছে। তুলি তো এত ছোট হয়েও মুখের ওপর কথা বলছে, আবার মেরে বসবে না তো? তুলির ভাবনার জগতে উচ্ছেদ করে একটা কোমল কণ্ঠ কর্ণপাত ভেসে আসলো। নিমেষেই আটকে গেল তুলির দুটো পা মেঝেতে। ছাড়িয়ে দাও। কি? বিষাক্ততার ছোঁয়া ছাড়িয়ে মুক্ত করো আমায়। আদ্রর দিকে এক পলক চেয়ে তুলি কিছু একটা ভেবে বলে উঠল, সিগারেট? জি। অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল তুলি। সে কিভাবে ছাড়াবে সিগারেট? এমন আজব কথা বলছে কেন আদ্র নামের লোকটা? কিছুক্ষণ ভেবেই প্রতি উত্তর করলো, ছাড়িয়ে দিলে কি দিবেন? তুমি যা চাও। একটা বেগুনি রঙের শাড়ি দিবেন? ভ্রু কুঁচকে এলো আদ্রর। দু পকেটে হাত ঢুকিয়ে ব্যালকনিতে ঘেসে দাঁড়ালো। রসক্ত স্বরেই বলে উঠল, তোমার শাড়ি পরার বয়স হয়েছে? প্রশ্নটা তুলির ছোট্ট মনে এক ঝাঁক রাগের বাসা বেঁধে দিল। 17 বছর বয়সে কি শাড়ি পরার জন্য যথেষ্ট না? তুলি যদি পারত তবে এই মুহূর্তে আদ্রর কানে চিৎকার করে বলতো, নীল বর্ণের নেশা মিশ্রিত চোখ দুটোকে একজন চক্ষু ডাক্তারের সাক্ষাৎ করিয়ে আনেন ডাক্তার সাহেব। কিন্তু মেয়েটা বড্ড অসহায়। বলার অপরাধে না জানি গাল লাল হয়ে ওঠে। সে আতঙ্কে জর্জরিত হয়ে থরথর করে থমথমে গলায় বলল, আমার শুধু শাড়ি না, সংসার করার বয়সও হয়েছে ডাক্তার সাহেব। নিজের কথায় নিজেই হতভম্ব হয়ে গেল তুলি। মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকালো, কারণ আদ্র হুট করে একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছে। চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে নিমেষে। ভয়ে তুলির প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার উপক্রম। কিছু বলতে নেবে তার আগে আদ্রর ডান হাতটা খপ করে ধরে কনিষ্ঠ আঙ্গুলে কামড় বসিয়ে দিল। গাঢ় স্বরে বলে উঠল, সহ্য করার বয়স হয়েছে তো?
শীতল হয়ে উঠল তুলির পুরো দেহ। লজ্জায় মরে যাওয়ার প্রবল ইচ্ছে জাগলো। প্রথমবার, কিশোরী জীবনে প্রথমবার এমন স্পর্শের সম্মুখীন হয়েছে। কি করলো এটা আদ্র? তুলির চোখে লজ্জার ছাপ, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই মানুষটার। কালো ওড়নাটা আঁকড়ে ধরে একটা অংশ দিয়ে তুলির চোখের কাজলগুলো মুছে দিল অতি সযত্নকারে। রাগান্বিত স্বরেই বলে উঠল, আমি দেখেছি, আর কারো দেখার প্রয়োজন নেই। এক মুহূর্ত দাঁড়ালো না আদ্র, চলে গেল পাশ কাটিয়ে, কিন্তু রেখে গেল অজানা ঘরে ডুবন্ত তুলিকে। উত্তপ্ত দুপুর, চৈত্র মাসের শেষ প্রহর, তবুও কতটা উত্তাপ। রোদের প্রহরে ঘেমে একাকার তুলি। তার পাশেই সমান তালে হাঁটছে আমরিন। কলেজ ছুটি হয়েছে খানিক সময় আগেই। মৃদু স্বরেই বলে উঠল, আজ সব মেহমান চলে আসবে তুলি, তুইও কিন্তু আজ থেকে আপুর বিয়ে অবধি আমাদের বাসায় থাকবি। আমি তো এখনই চলে যাব। তুলির হাসি দেখে মনটা জড়িয়ে গেল আমরিনের। মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে। কারোর সাথে সহজে মিশতে পারে না আমরিন। বিশ্বাস করা অযোগ্য হলো এটাই সত্য। 17 বছর বয়সী জীবনে একটা ফ্রেন্ড নেই তার, তবে এখন আছে। তুলি এখন তার শুধু বেস্ট ফ্রেন্ড না, তার চেয়েও বেশি। অন্যদিকে তুলির পুরো অন্তর জুড়ে প্রফুল্লতা বিরাজমান। কয়েকটা দিন আদ্রর একদম সান্নিধ্য থাকতে পারবে ভাবতে মন চাইছে খুশিতে নাচতে। তুলি জানে না অনুভূতি হলো সঠিক ব্যাখ্যা, কিন্তু তার কিশোরী মনটা আসক্ত হয়ে পড়েছে আদ্রতে। আদ্র নামটা শুনলেই প্রশান্তির নির্মল বাতাস বয়ে যায় মনের প্রতিটি কোণায় কোণায়। তেজস্বীর রোদ অবিরাম বিরক্ত করলেও তুলির ঠোঁটে ভালো লাগার হাসি। হাসিটা হয়তো তুলির চিকন দুটো পুষ্টদয়কে আলিঙ্গন করে বলছে, তোর কিশোর জীবনের গভীর প্রণয়ের আগমন তুলি। গেটের সামনে আসতেই দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে হাজির। আমরিনও তুলে গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। সাথে সাথে কেউ গাড়ির দরজা মেলে তুলির পাশে বসে পড়ল। ক্লান্ত কণ্ঠে ড্রাইভারকে গাড়ি চালানোর অনুমতি দিল। চমকে তাকালো আমরিনও তুলি দুজনে, কিন্তু অপর পাশের মানুষটার যেন তাদের কোনো খেয়াল নেই। আমরিনের দৃষ্টি আড়ে তুলির এক হাত নিজের হাতের মুঠোয় পড়ে নিল। আতঙ্কিত চোখে আমরিনের দিকে চাইলো তুলি। আমরিন বিস্মিত গলায় বলে উঠল, তুমি কখন এলে ভাইয়া? আগে এসেছি, তোদের জন্য ওয়েট করছিলাম। একটা কল অ্যাটেন্ড করার জন্য কিছুটা দূরে ছিলাম। ও, আজ তুমি এদিকে? হসপিটাল থেকে বাসায় যাচ্ছিলাম। আজ গাড়িটা আমি নিয়েছি। শরীরটা ভালো লাগছিল না, তাই ড্রাইভারকে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম তোদের নিয়েই ফিরি। কথাটা বলে আমরিনের অগোচরে তুলিকে কাছে টেনে নিল আদ্র। তুলি লজ্জিত ভঙ্গিতে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে আদ্র অগ্নিদৃষ্টি দেখে নিভে গেল। আজকাল মানুষটা কাছে আসলে তুলির হৃৎপিণ্ডটা ব্যথা অনুভব করে, অসহনশীল ব্যথা। কানের কাছে গরম নিঃশ্বাস পড়তেই নখ দাবিয়ে দিল আদ্রর বর্ষা হাতের প্রখর ভাবে। কর্ণকুহরে প্রতিধ্বনিত হলো, প্রতিশোধ নিলে তুলা। সারা রাস্তা নীরব ভূমিকা পালন করছে তুলি। তুলিদের বাসার সামনে রেখে আদ্রদের বাসায় যেতে হয়। সে সুবাদে আগে আমরিন নিজে নেমে তুলিকে নামার সুযোগ করে দিল। আদ্রর দিকে এক পলক চাইল তুলি। মোবাইল টিপতে ব্যস্ত তার ডাক্তার সাহেব। তুলিকে জড়িয়ে ধরলো আমরিন। মোলায়েম স্বরে বলে উঠল, একটু পরে ব্যাগ গুছিয়ে চলে আসবে, কিন্তু আজকে তোকে ভাইয়ের জীবনের স্পেশাল একজনের সাথে পরিচয় করাবো। তমসার ঘোর অন্ধকারে বিলীন হয়ে গেল তুলির অনুভূতিরা। প্রচন্ড জোরে ধারালো একটা ছুরি নিয়ে কিছু একটা ঠিক বুকের বাঁ পাশে গিয়ে বিদ্ধ। রক্তক্ষরণ হতে লাগলো অনবরত। কম্পনরত স্বরে জিজ্ঞেস করলো, কে? আমরিন ফিসফিস করে হাসি মুখে জবাব দিল, ভাইয়ার গার্লফ্রেন্ড। আধা ঘন্টা যাবৎ মেয়ের সামনে বসে আছেন ইসরাত আফসানা। ওনার চেহারায় বিস্তার করে চলেছে বিরাট দুশ্চিন্তা। তুলির চোখ মুখ ফুলে আছে, দেখতে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। শতবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পেলেন না তিনি। বুঝতে পারলেন তুলি হয়তো কোনো কারণে খুব বেশি কষ্ট পেয়েছে। বিছানায় বসে মেয়ের হাতটা টেনে বুকে জড়িয়ে নিলেন। মায়ের বুকে উষ্ণতা পেয়ে কঠোর আঘাত পাওয়া তুলি ডুকরে কেঁদে উঠল।
আটকে উঠলেন আফসানা। একমাত্র মেয়ে ওনাদের, মেয়েটার কষ্ট তিনি একদম সহ্য করতে পারে না। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তুলি? চমকে উঠল তুলি। আবেগের বশে নিজের হৃদয়ের গহনে সৃষ্টি হওয়া ব্যথা লুকাতে ব্যর্থ হয়েছে সে। মাকে কিভাবে বলবে যে তার বোনের ছেলের জন্য এভাবে কাঁদছে? তাই চোখের পানি মুছে আমতা আমতা করে জবাব দিল, আসলে আম্মু পেট ব্যথা করছিল, তাই মনটাও খারাপ ছিল। মেয়ের জবাবে ভ্রুযুগল কুঁচকে এলো আফসানার। তবুও তার বিশ্বাস তুলি মিথ্যে বলবে না, আর যদি বলেও হয়তো কোনো না কোনো কারণ লুকিয়ে রাখতে চাইছে। তাই তিনি আর ঘাটালেন না, মাথায় হাত বুলিয়ে বললেন, বিকাল থেকে আমরিন ইনশিতা কতগুলো কল দিয়েছে জানিস? তোর মোবাইল নাকি বন্ধ। ওরা দুজন তো রীতিমতো কেঁদেও দিয়েছে তুই যাবি না বলাতে। শরীরে ভালো লাগলে রেডি হয়ে আয় মা, না হলে ওরা সবাই কষ্ট পাবে। আমি যাব না আম্মু। কন্দন মিশ্রিত স্বরে তৎক্ষণাৎ প্রতিউত্তর করল তুলি। আদ্র মুখোমুখি হতে আর চায় না সে। সুদর্শন সে যুবককে দেখলে মনটা আবার ব্যতীত হয়ে উঠবে। চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনুভূতিগুলো আবারও আঘাতপ্রাপ্ত হবে। এতে দোষ শুধুই তুলিরই। আদ্র তো তার প্রতি কোনো অনুভূতি প্রকাশ করেনি, তবে তার অন্তরে কেন অনুভূতিরা বাসা বাঁধল? নিজেকে নিজেই বিকেল থেকে দোষারোপ করতে মগ্ন। আফসানা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আদ্র আধা ঘন্টা যাবৎ ড্রয়িং রুমে বসে আছে। আমায় পাঠালো তোকে ডাকতে, বলেছে তোকে ছাড়া এক চুল পরিমাণও নড়বে না। আমিও পারবো না ছেলেটাকে না করতে, পারলে তুই করে দে। কথাগুলো বলে রুম থেকে প্রস্থান করলেন তুলির মা। তুলি অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে ইতিমধ্যে। মনের সুপ্ত কোণে প্রস্ফুটিত নেতিয়ে পড়া অনুভূতিগুলো সজীব হওয়ার যুদ্ধে নেমে পড়ল। পরক্ষণে কঠিনভাবেই নিজের মনকে শাসালো তুলি। হয়তো আদ্র আমরিন ইনশিতার জন্যই তাকে নিতে এসেছে, মনে মনেই বলল। যার জন্য এক অজানা কষ্টে আমার অন্তরটা মুচড়ে যাচ্ছে, উনি তো আমার জন্য বিন্দুমাত্র কষ্ট অনুভব করেন না। উনি বেশ সুখে আছেন ওনার জীবনে। ভুলবশত আমি ওনার সুখের বাধা হয়ে যাচ্ছিলাম। আজ থেকে ওনার থেকে দূরত্ব বজায় রাখবো, ওনাকে নিয়ে একটুও চিন্তা করব না। মনের বিরুদ্ধে গিয়ে বাক্যগুলো আওড়ালো তুলি। বুঝ দিল নিজের ভেঙে যাওয়া হৃদয়টাকে। তবুও চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জল। কাবার থেকে ব্লু কালার একটা রাউন্ড ড্রেস নিয়ে চটপট তৈরি হতে শুরু করে দিল। লম্বা কোমর ছড়িয়ে যাওয়া স্ট্রেট চুলগুলো আশ্রে ছেড়ে রাখলো। চোখে কাজল লাগিয়ে ছোটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিয়ে তড়িঘড়ি করে হাতে এক দর্জন বেলভেলিটের নীল চুড়ি পড়তে পড়তে ড্রয়িং রুমে আসলো। হাত থেকে একটা চুড়ি ফসকে গিয়ে মেঝেতে গড়াতে গড়াতে আদ্রর পায়ের কাছে গিয়ে থেমে গেল বললে ভুল হবে। আদ্র পা দিয়ে আটকে দিয়েছে। চোখ বড়সড় করে তাকালো তুলি। তার চুড়িটা ভেঙে যায়নি তো? গেলে খুব কষ্ট পাবে। চুড়িগুলো তার খুব কাছের একজন উপহার দিয়েছে। সে মানুষটা তার জীবনের অনেকখানি অংশ জুড়ে বিরাজমান। আতঙ্কিত নয়নে আদ্রর দিকে চকিত তাকালো তুলি। তবে সেই নয়নের মুহূর্তে প্রতিমায়ন হলো মুগ্ধতায়। নীল একটা পাঞ্জাবি পরেছে আদ্র, চেহারাটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আদ্রর সাথে এই মুহূর্তে তুলির নিজেকে ফিকে লাগছে। এত সুন্দর লোকের সাথে একটা সুন্দর মেয়েকেই মানায়, আমার মতো শ্যামবতীকে নয়। মনের কথাটা উজ্জীবিত হতে কয়েক পল্লব যে দৃষ্টি সরিয়ে নিল। মাকে বলে বেরিয়ে এলো বাসার বাহিরে। মেজাজ খিচে এলো আদ্রর। তুলির মায়ের কাছ থেকে নম্রতার সহিত বিদায় নিয়ে বাইরে আসলো। আসলেই চোখে পড়লো তুলি ডেই ডেই করে হেঁটে চলছে। আদ্র ইচ্ছে করছে উপরে তুলে আছাড় মারতে। ঝাঁঝালো সরে বলে উঠল, স্টপ তুলি। তীব্র ধমকের চোটে থমকে গেল তুলি। আদ্র তীক্ষ্ণ রাগান্বিত স্বর তার শরীরের প্রত্যেকটা ভাঁজে কাঁপুনি ধরিয়ে দিল। পেছন ফিরে দাঁড়াতে ডাগর ডাগর আখি চোগল আটকে গেল আদ্রর রক্তবর্ণ দু চোখে। দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে সে। তুলি অতি সন্তর্পণে একটা ঢোক গেল। চারদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে পায়ের জুতো জোড়া হাতে নিয়ে দিল এক দৌড়। তুলির এহেন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো আদ্র। বেচারি তুলি
এক দৌড়ে আদ্রর বাড়িতে এসে ঢুকলো। সোফায় বসে বুকে হাত দিয়ে জোরে সোরে হাঁপাতে লাগলো ক্রমাগত। কিন্তু তার কি সেই খেয়াল আছে? বহু জোড়া উৎসুক দৃষ্টি তার দিকে নিবন্ধ। মিনিট 5 ধরে হাঁপিয়ে যাচ্ছে। চোখের সামনে পানির গ্লাস দেখে চমকপ্রদ দৃষ্টিতে তাকালো তুলি। হাতের মালিকে দেখার আশায় মুখ তুলেই কয়েক দফা ধাক্কা অনুভব করলো তুলি। আদ্র। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো নামটা। ভয় মিশ্রিত চোখে চারপাশে তাকাতে তার চক্ষু দয় চরম কাজ। 10-12 জন মানুষ তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে তুলি কোনো শোপিস, যাকে দেখাই সবার নিকট মুখ। ভীষণ অস্বস্তি লাগলো তুলির। হয়তো সবাই ভাবছে হঠাৎ কোত্থেকে পাগলের আমদানি হলো। হ্যাঁ, পাগল। এভাবে বাড়ি ভর্তি মেমনকে উপেক্ষা করে পাগলের মতো ছুটে এসে দীর্ঘক্ষণ হাঁপাতে থাকায় তুলি এখন নিজেকে পাগলের লিডার মনে হচ্ছে। এক তো আদ্র ভাবলেসহীন ভাবে তার সামনে বসে পানি গ্লাস এগিয়ে দিয়েছে, অন্যদিকে কথাগুলো অপরিচিত মুখ তার দিকে নিষ্পলক চাহনি নিক্ষেপ করে রেখেছে। আদ্র চোখে কোনো এক প্রকার রাগের ছিটেফোঁটা নেই। বিদায় তুলি নির্ভয়ে পানি গ্লাসটা নিয়ে রুদ্ধশ্বাসী সম্পূর্ণ পানিটুকু খেল। ভিতরে ভয় হলো আদ্রর ভাবলেসহীন দৃষ্টি চোখ রেখে হালকা হাসল। খালি গ্লাসটা এগিয়ে দিল। আশেপাশে সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। সবার খুব মায়া হচ্ছে সামনে বসে ছোট্ট অবুঝ মেয়েটার জন্য। পাশ থেকে একটা মেয়ে ভয়ার্ত স্বরে একটা ছেলের কানে ফিসফিস করে বলে উঠল, দোস্ত, আমার মনে হচ্ছে মেয়েটার মাথায় গ্লাসটা আজকে ভাঙবেই। মেয়েটার বোধহয় আদ্রকে চিনে না। আমার ভীষণ মায়া হচ্ছে পিচ্চি মেয়েটার জন্য। আমারও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদ্র গ্লাসটা নিয়ে টেবিলে রাখলো। উপস্থিত থাকা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। একটা ছেলে চোখ কষলে আদ্র দিকে অবিশ্বাসের সুরে প্রশ্ন ছুড়লো, তুই আদ্র তো? এহেন প্রশ্নে চোখ গরম করে তাকালো আদ্র। তুলির চোখে বিস্ময় ফুটে উঠল। প্রশ্ন শুনে প্যাট ফেটে হাসিও আসছে তুলির। সাথে সাথে আদ্র কটাক্ষ করলো, আমি না হয় আদ্র, কিন্তু তুই অন্তত। হিহি করে হেসে উঠল অন্তু। পাশে থাকা সুন্দর রমণীকে উদ্দেশ্য করে বলে উঠল, এই পায়েল বেবি আমি অন্তুই তো, তাই না? সাথে সাথে দাঁতে দাঁত চেপে জবাব দিল পায়েল, না, তুই তো অন্তর যমজ ভাই সন্তু। তুই অন্ত হতে যাবি কেন? তুমি সন্তু বললে আমি অন্তু শুধু নিজের জীবন কেন, নামটাও ত্যাগ করে দেব। স্টুপিড। অনলি ফর ইউ বেবি। তুলি ব্যাকটেলের মতো পায়েল ও অন্তুর দিকে তাকিয়েছিল। পায়েল ও অন্তুর জবাবে সেও সবার সাথে হো হো করে হেসে উঠল। নিমেষেই মন থেকে সমস্ত ব্যথা গায়েব হয়ে গেল। হাসতে হাসতে আদ্রর দিকে তাকাতেই দেখলো আদ্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, পলকও পেলছে না। থতমত খেয়ে গেল তুলি। সামনে বসা মেয়েগুলোর দিকে একবার তাকালো গাঢ় দৃষ্টিতে। আচ্ছা, এখানে উপস্থিত দুটো মেয়ের মধ্যে কি আদ্রর গার্লফ্রেন্ড আছে? ভাবতে হৃদয়ের ক্ষতটা আরো গভীর হতে লাগলো। ব্যথায় কুকড়ে গেল অন্তরটা। তবুও মনটা বলে উঠল আদ্রর গার্লফ্রেন্ড হবে না এখানকার কেউ। তবে এরা কি আদ্র ভাইয়ার বন্ধু? তুলির মস্তিষ্কে প্রশ্ন উদয় হওয়ার সাথে সাথে ভাবনার সুতো ছিল আদ্রর কথায়। আদ্র মুচকে হেসেই বলল, মিট মাই ফ্রেন্ডস, অন্তু, নিবিড়, সাগর, পায়েল, রিমি। সবার দিকে চেয়ে তুলি আলতো হাসল। অন্তু, নিবিড়, পায়েল, রিমি, সাগরও তুলির দিকে হাসি মুখে চেয়ে আছে। তাদের চোখ দুটো তুলির পরিচয় জানতে ওদের আগ্রহে চাতক পাখির নিয়ে চেয়ে আছে। তুলির নম্র স্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি তুলা। তুলির নাম শুনে অবাক দৃষ্টি নিক্ষেপ করলো সবাই। তুলির মুখে হাত দিয়ে লজ্জায় হাসপাস করছে। কি বলতে গিয়ে কি বলল? আদ্রর জন্যই তো আজ তার এই অবস্থা। মুখ থেকে হাত সরিয়ে দাঁত কেলে হি হি করে হেসে উঠল। তুলা না, তুলি, ইশতাক তুলি। আমি আদ্র ভাইয়ের মায়ের চাচাতো বোনের মেয়ে। মানে আদ্র আমার ভাই। না না, আদ্র ভাইয়া। আদ্র ভাই আমার খালাতো ভাই। কি বলতে গিয়ে কি বলেছে তুলি নিজেও জানে না। তবুও কথাগুলো বলে যেন হাঁপ ছেড়ে বাঁচল। টেবিলের ওপর গ্লাসটা প্রচন্ড জোরে নিচে ফেলে দিল আদ্র। ঝংকার তুলে ভেঙে তছনছ হয়ে গেল গ্লাসটা। ভয়ে কেঁপে উঠল সবাই। হঠাৎ আদ্র কি হলো কিছুই বুঝতে পারছে না সবাই।
শুধু চোখে পড়লো তুলির দিকে তাক করা আদ্র রক্তিম দৃষ্টি। ভয়ে লাফিয়ে উঠলো অন্তু। আদ্রর রাগে ভস্ম হয়ে যাওয়ার আগে আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও পায়েল বেবি। আমি মরতে চাই না এত তাড়াতাড়ি। তোমার বাচ্চার বাবা হতে হবে তো। মেজাজ গরম হয়ে গেল পায়েলের। অন্তুকে ধরে কিল ঘুষি দিতে পারলে বেশ স্বস্তি পেত। আদ্র কাউকে কিছু না বলে হনহনিয়ে চলে গেল সেখান থেকে। তুলিও এক প্রকার ছুটে চলে এলো ইনশিতার রুমে। আজ ইনশিতার মেহেদি অনুষ্ঠান। চুপচাপ বসে আছে সে ইনশিতার পাশে। ইস, কি সুন্দর দেখাচ্ছে সবুজ লেহেঙ্গা ইনশিতাকে। আদ্রর ভয়ে রুম থেকে বের হচ্ছে না বেচারি। রক্তিম সে চক্ষুদয় তুলির অন্তর কাঁপিয়ে তুলছে। তবে আদ্র কেন এমন করলো কারণটা সবার অজানা। তুলির নিকট অজানা হলেও তুলি ঠাউর করতে পারছে রাগটা তার জন্যই ছিল। তাই আজ এই রুমেই থাকবে সে। এমনিতেই তার ছোট একটা প্রাণ, কি চাইবে ছোট প্রাণটাকে বাঘের কাছে ঠেলে দিতে। কিন্তু তুলির চিন্তা ভাবনাকে জলাঞ্জলি দিয়ে দিল আমরিন। দৌড়ে এসে খপ করে তুলির হাতটা ধরে টেনে তুলল। বিস্মিত তুলিকে কিছু বলার সুযোগ না দিয়েই টেনে আদ্র রোমে নিয়ে আসলো। রোমে আসতেই তুলি যা দেখলো তাতে কয়েক দফা চমকে গেল। একটা সাদা লেহেঙ্গা পরিহিতা মেয়ে, চুলের ভাঁজে সাদা গোলাপ গেঁথে রাখা, ঠোঁটে মিষ্টি হাসির ঝলক। মায়াবিনী বললেও কম হবে। এত নিষ্পাপ তুলি চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারছে না। আমরিন তুলিকে বিছানায় পা ঝুলিয়ে বসা সে মায়াবিনীর কাছে টেনে নিয়ে এলে, ভাইয়া জীবনের মায়াবিনী তুলি, এই সে স্পেশাল মানুষ। প্রখর ধাক্কার অনুভব করলো তুলি। সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। পিঠ গিয়ে দেখলো কারো বুকে। সেদিকে কোনো হদিশ নেই মেয়েটার। মুখে হাত দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলো শব্দ করে। তুমি তোলা, আমি তোমাকে দেখেছি। একটা মিষ্টভাষী কণ্ঠে কথা তুলি শ্রবণ হলেও তার কোনো হেলদোল নেই। সে তো কাঁদতে ব্যস্ত। চোখের এক এক ফোঁটা অশ্রু যেন অজস্র কষ্টের বোঝা নিয়ে গড়িয়ে চলছে। সামনে দুপা ভেঙে বসা মেয়েটা চলছল নয়নে তুলির কান্না দেখে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। তুলির পেছনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে তাকালো মেয়েটা। করুণ স্বরে